আহ, আরেকবার একটু বলি, প্রথম দুইটা স্লাইড থেকে মেইনলি 2 মার্কের কোশ্চেন অনেক বেশি আসে, এই জন্য এই দুইটা স্লাইডকে কিছুটা হইলেও ইম্পর্টেন্স দেওয়া উচিত। দেন আজকে আমরা চলে যাব এটার আরেকটু ইন ডেপথে অ্যাবাউট দোজ 7 গ্রেট আইডিয়াস। তো ওই 7টা গ্রেট আইডিয়াস এর মধ্যে ফার্স্ট একটা ছিল অ্যাবস্ট্রাকশন। দেখুন, আমরা আমরা যে অ্যাবস্ট্রাকশন ইউজ করি, সেই অ্যাবস্ট্রাকশন আমরা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করি, মানে নট জাস্ট ফর ডিজাইনিং দ্য কম্পিউটার, আমরা অ্যাবস্ট্রাকশন বিভিন্ন ওয়েতেই ইউজ করি, যেখানে আমাদের হিডেন ডিটেইল গুলা আমাদের অত লাগে না, বাট আমরা যত হায়ার লেভেল কাজ করতে পারি, আমরা এক ইনস্ট্রাকশন দিয়ে মাল্টিপল কাজ করে ফেলতে পারি। এই ধরনের যদি আমাদের কোনো সুবিধা থাকতো, আমরা ডেফিনেটলি সেইটা অলওয়েজ সেইটাই প্রেফার করবো, রাইট? এমন তো কেউ নাই যে যে আচ্ছা ঠিক আছে আমি অনেক ভেঙে ভেঙে কাজ করবো, আমি অনেক ডিটেল কাজ করবো, কি দরকার যদি আমি এক লাইনে 4-5টা কাজ একসাথে করে ফেলতে পারি। সো ওইটার উপর বেস করেই আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আসছে, অ্যান্ড ওইটার উপর বেস করে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোর উপর বেস করে আমরা এখনকার দিনে আমাদের সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ডিজাইন করি। আমাদের যত অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে কারেন্ট জেনারেশনে, সবগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোর উপরেই জেনারেট করি। মেইনলি জাভা স্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে অন্য যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে সফটওয়্যার ডেভেলপারিং এর জন্য, নট জাস্ট অ্যাপ্লিকেশন টাইপের সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন অলসো কাউন্টস অ্যাজ দিস অ্যাজ ওয়েল। এই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা সবসময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, অ্যান্ড দেন এই লেভেলের সফটওয়্যারগুলো আমরা রান করি আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে, আমাদের যে প্রসেসর আছে সেই প্রসেসরে সেই সফটওয়্যারগুলো রান করি। এখন আমরা লাস্ট ক্লাসে এটা দেখে আসছি যে আমাদের কম্পিউটার হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দিস হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। ওরা জাস্ট জিরোজ এন্ড ওয়ান্স বুঝে, ওরা জাস্ট বাইনারি বুঝে, ওরা জাস্ট ভোল্টেজ আপ এন্ড ভোল্টেজ ডাউন এই দুইটা জিনিস বুঝতে পারে, রাইট? সো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সফটওয়্যার যেই যেই কাজগুলো করবে সেই কাজগুলোকে হার্ডওয়্যারকে জানায় কে, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার জানায়। সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেই সফটওয়্যারটা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে ট্রান্সলেট করতে হেল্প করে। সিস্টেম সফটওয়্যারের মাল্টিপল টাইপস থাকে। আমরা যারা কোডিং করি আমাদের জন্য সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে কম্পাইলার। আপনারা দেখবেন, আপনারা যখন ভিএস কোড প্রথমে ইনস্টল করছেন বা যে কোনো একটা আইডি প্রথমে ইনস্টল করছেন, ওরা একটা পারমিশন চায়। সেই পারমিশনটা হচ্ছে টার্মিনালে অ্যাক্সেস চায়। এই যে টার্মিনালে অ্যাক্সেসটা চায়, এটা চায় কেন? এটা চায় যাতে আপনি যে কোডটা রান করতেছেন বা আপনি যে কোডটা ক্রিয়েট করছেন সেই কোডটা যেন ডিরেক্ট ও হার্ডওয়্যারের কাছে পাস করতে পারে। তোমার কম্পাইলার যত বেটার হবে, তোমার তোমার ইনস্ট্রাকশন তত ফাস্টার রান হবে। তার মানে কি, কম্পাইলারের কাজ হচ্ছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করা, ট্রান্সলেট করা। আমরা যে পাইথনে প্রিন্ট হ্যালো ওয়ার্ড লিখলাম, ও এই ও কম্পাইল, তারপর কম্পাইল দিলাম, কম্পাইল দিলে কি হয়, ওইটাকে ট্রান্সলেট করা শুরু হয়। ট্রান্সলেট করার পরে তোমার কম্পাইলার যত ভালো হবে, ওইটা তত বাইনারি এর কাছাকাছি চলে যায়। এমন যদি কোনো কম্পাইলার থাকতো যেটা ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করে, আমরা ওইটাকে দুনিয়ার বেস্ট কম্পাইলার হিসেবে ট্রিট করতাম, বাট এমন কোনো কম্পাইলার আনফরচুনেটলি এখনো নাই। কয়েকটা কম্পাইলার আছে। বাইনারিতে কনভার্ট হয় মানে কি, ওই যে হার্ডওয়্যারের জন্য বেশি, রাইট, একদম ডাইরেক্ট কম্পাইলারই একদম ডাইরেক্ট হার্ডওয়্যারে ডেটা পাঠায় দিচ্ছে, অন্য কারো ইন্টারভেনশন করা লাগে না। কয়েকটা এক্সপেরিমেন্টাল কম্পাইলার ছিল, বাট অনলি ফর C++, যারা এরকম ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করতে পারে। বাট ফর হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস এটা কাজটা কার? কম্পাইলার এটা বাইনারিতে ডাইরেক্ট নিতে পারুক আর না পারুক, বাইনারির ক্লোজেস্ট ফর্মে নিয়ে যায়। ওকে, আচ্ছা, এখন ইনস্টেড অফ কোডিং বাকি সব সফটওয়্যারগুলোর জন্য এই কাজটা কে করে? বাকি সব সফটওয়্যারের জন্য এই কাজটা করে আমাদের ওএস, আমাদের অপারেটিং সিস্টেম। আমরা যেই প্রত্যেকটা ডিভাইসে একটা অপারেটিং সিস্টেম চালাই, সেই অপারেটিং সিস্টেমটার কাছে অনেকটা গ্রামার বুকের মতো, আমাদের যেমন গ্রামারের বই থাকে, ওর কাছে এরকম গ্রামার বুকের মতো কয়েকটা ম্যানুয়াল থাকে, যে ম্যানুয়ালগুলো দিয়ে ও এই ল্যাঙ্গুয়েজগুলোকে ট্রান্সলেট করে। এই ম্যানুয়ালগুলো আমাদেরকে ইনস্টল করে নেওয়া লাগে। আমরা যখন জাভা, আপনারা যারা জাভা ইউজ করেন তারা দেখবেন কয়েক সপ্তাহ পর পর বা কয়েক মাস পর পর
নতুন নতুন আপডেট আসে, জাভা ইজ রেডি টু ফর আপগ্রেডিং অর সামথিং, এই টাইপের স্পেশালি আমাদের ল্যাবের পিসি গুলাতে, যদি দেখেন এই টাইপের একটা নোটিফিকেশন আসে প্রত্যেকবার পিসি অন করলেই। কেন আসে? কারণ ওই জিনিসটা আগে থেকে আমাদের ওএস এ ইনস্টল করা আছে, আমাদের ওএস আগে থেকে জানে যে আচ্ছা এইটা আমি জাভাতে একটা কোড করছি, এই জাভাতে কোডটাকে কিভাবে ট্রান্সলেট করলে ও হার্ডওয়্যারের কাছে ইজিলি পাঠাইতে পারে। ঠিক আছে, এখন আদার দেন দ্যাট, এইটা তো কোডিং রিলেটেড অ্যাপ হইলো, বাকি অ্যাপগুলা কি করে, ভিএলসি মিডিয়া প্লেয়ার কি করে, গুগল ক্রোম কি করে, এরা কি করে? এদের জন্য আমার ওএস এ প্রত্যেকটা সফটওয়্যার যখন আমরা ডাউনলোড করি, প্রত্যেকটা সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি, দুইটা ফাইল থাকে, একটা ফাইল থাকে ইনস্টলার ফাইল আর একটা ফাইল থাকে .exe ফাইল। ইনস্টলার ফাইলটার ভিতরেই আমার সব গ্রামারগুলো দিয়ে দেওয়া থাকে। যখন আমি আমার সফটওয়্যারটা ইনস্টল করি তখন এটার জন্য অনেকগুলা ডেটা প্রয়োজন হয়। এই ডেটাগুলোর কাজ হচ্ছে আমাদের ওএস কে জানানো কিভাবে প্রপারলি আমাদের সফটওয়্যারগুলো রান করার লাগে। ঠিক আছে, সো ওইটা নিয়ে আমাদের অত বেশি যা মাথা ব্যথা করার দরকার নেই। আমরা জাস্ট এটা জেনে রাখি যে কম্পাইলার এন্ড অপারেটিং সিস্টেম দুইটাই আমার সিস্টেম সফটওয়্যার হিসেবে ট্রিট করা হয়। ওএস ফর এনি টাইপ অফ সফটওয়্যার, আর কম্পাইলার ফর স্পেশাল অ্যাক্সেস টু টার্মিনাল, যাদের টার্মিনালে স্পেশাল অ্যাক্সেস আছে তাদের জন্য। ওকে, এখন এইবার ইনস্টেড অফ অ্যাপ্লিকেশন আমরা আরেকটু ভাঙি। অ্যাপ্লিকেশন তো ইজ আ বাঞ্চ অফ কোডস, রাইট? এক গাদা কোডের লাইন নিয়ে তো অ্যাপ্লিকেশন। তো এখন আমরা চলে যাই আরেকটু ইন ডেপথে যে কোড কিভাবে হয়। ওয়ান্স এগেন আমরা বলছি কম্পাইলার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে, কম্পাইল করে এটাকে বাইনারি যত কাছে পসিবল তত কাছে নিয়ে যায়। তো আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো ইউজুয়ালি অ্যাসেম্বলিতে কনভার্ট করার পরে আরেকটা ডিভাইস আছে যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার নামেই আমরা বুঝতেছি এটা হচ্ছে অ্যাসেম্বল থেকে আসছে। আপনারা সবাই অ্যাসেম্বল শুনে আসছেন, কোথায় শুনে আসছেন বলেন তো? অ্যাভেঞ্জার্সে শুনে আসছেন, রাইট? ক্যাপ্টেন আমেরিকা যে বলে অ্যাসেম্বল করতে, এটা বলার রিজন কি ছিল? সবগুলো অ্যাভেঞ্জারকে একটা সার্টেন সিনক্রোনাইজড ওয়েতে দাঁড়াইতে বলে, বা যেটা আমরা ফুটবলের ভাষায় যেটাকে বলি ফরমেশন, একটা সার্টেন ফরমেশনে দাঁড়াইতে বলে, যে ফরমেশনে দাঁড়াইলে বেস্ট স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। অ্যাসেম্বলার এখানে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্বটা পালন করে। সে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে দেখে যে তার কি কাজ করা লাগবে, সেই কাজ অনুযায়ী ওই ইনস্ট্রাকশনটাকে সে বাইনারিতে কনভার্ট করে, এমনভাবে কনভার্ট করে যেন এই কাজটাকে এক্সিকিউট করতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে সে সে 1s and 0-কে অর্গানাইজ করে ফেলে। এখন কিভাবে এটা অর্গানাইজ করবে এইটা আমরা কম্পিউটারকে বলে দিব। আমাদের কাজ হচ্ছে কম্পিউটারকে বলে দেওয়া যে একটা সিঙ্গেল টাস্ক, এখানে যেই টাস্কটা আছে SLLI, আরেকটু এটা আপনি চ্যাপ্টার 2-তে আমরা জানবো, বাট SLLI মানে হচ্ছে শিফট লেফট লজিক। তার মানে শিফট লেফট করবে, জাস্ট এই একটা কথাই ধরি, শিফট লেফট করবে। এই শিফট লেফটটা করার জন্য এইটাকে ব্রেকডাউন করলে, কম্পিউটার তো জাস্ট বাইনারি বুঝে, সো এটাকে এক্স্যাক্টলি বাইনারি কত করেসপন্ডিং ভ্যালু প্রোভাইড করলে আমার কম্পিউটার বুঝবে যে একটা শিফট লেফট করা লাগবে, সেটা আমরা ওকে বলে দিই, সেটা আমরা অ্যাসেম্বলারকে বলে দিই। অ্যাসেম্বলার জাস্ট ওইটা কনভার্টটুকু করে নেয়। ক্লিয়ার? এখন যেটা আপনাদের মেইন কোশ্চেন যে স্যার এত কথা বুঝি না, কোশ্চেন কি আসবে বলেন? টেকনিক্যালি ইউজুয়ালি এই 2 স্লাইড থেকে কখনোই তেমন কোনো কোশ্চেন আসে না, বাট একটাই কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে একটা 2 মার্কের কোশ্চেন যে তোমার কম্পিউটার কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বাইনারিতে কনভার্ট করে। তখন তোমাদের জাস্ট এই স্টেপগুলা লিখলেই হয়ে যাবে। স্টেপগুলা এখান থেকে কিছুই মুখস্থ করা লাগবে না। ওয়ান্স এগেন তুমি কমপ্লিটলি নিজের মতো লিখতে পারবা। আমি আগের সেকশনকে এইটা শো করছি যে যদি এই টাইপের কোশ্চেন আসে, ওরা যদি কিছু না লিখে জাস্ট একটা ফ্লো চার্ট আঁকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ইউজিং কম্পাইলার, অ্যাসেম্বলি বাইনারি ইউজিং অ্যাসেম্বলার, জাস্ট এইটুকু যদি আঁকে তাহলে তোমরা ফুল মার্ক পাবা।
আর এটা ছাড়া আর কি কোশ্চেন আসতে পারে, অ্যাসেম্বলারের কাজ কি, কম্পাইলারের কাজ কি, এগুলো ক্লিয়ার, ভেরি সিম্পল। আচ্ছা, এরপর মুভিং অন, এই স্লাইডটা বেশ ইম্পর্টেন্ট একটা সিঙ্গেল রিজনের জন্য, যেটা দেখে আপনাদের মনে হচ্ছে যে দিস ইজ প্রবাবলি আ ওয়েস্ট অফ টাইম, রাইট? 5 ক্লাসিক কম্পোনেন্টস অফ আ কম্পিউটার। এটা কখনো মিডে আসবে না, এটা কখনো ফাইনাল আসবে না, বাট আমার কুইজে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি এটা কুইজে সবসময় দেই। কেন দেই? ফর ওয়ান স্পেসিফিক রিজন। গত 3 সেমিস্টার আমি 340 করাচ্ছি এবং গত 3 সেমিস্টারে আমি এই কোশ্চেনটা অ্যাড করছি এবং এটা নিয়ে আমি সবগুলো সেকশনের সাথে মজাও নিছি। আপনাদের সাথে যে এখন আমি মজাটা নিব সেটা কি, যতবার আমি কোশ্চেনে এই জিনিসটা দিছি ততবার আমি অ্যান্সার হিসেবে পাইছি র্যাম, গ্রাফিক্স কার্ড, এমনকি একদম প্রথম সেমিস্টারে আমি এটাও পাইছিলাম সাউন্ড বক্স। উইথআউট এনি ডাউট হোয়াটসোএভার এগুলা ক্লাসিক কম্পোনেন্ট, 100% ক্লাসিক কম্পোনেন্ট। আপনার জন্মের পর থেকে যত কম্পিউটার দেখে আসছেন মোস্ট প্রবাবলি সবগুলা কম্পিউটার, গ্রাফিক্স কার্ডটা বাদে, গ্রাফিক্স কার্ড আমার জন্মের পরের কম্পিউটারে আমি দেখিনি, অনেক পরে দেখছি, যখন নিজে বানাইছি তখন দেখছি। বাট বাকি সবগুলা র্যাম, সাউন্ড বক্স এগুলো তো আমরা দেখে আসছি সেই শুরুর থেকে। আমরা জানি কম্পিউটারের এই জিনিসগুলো থাকে। এমনকি ক্লাস 9-এ আমাদের যে আইসিটি বই ছিল, সেই আইসিটি বইয়ে আমি মোটামুটি সার্টেন যে এই কম্পিউটারের কম্পোনেন্ট কি কি, সেখানে র্যাম ট্যাম এসব কথা ছিল না, কিন্তু সাউন্ড বক্স, টাউন বক্স এইসবের কথা অনেকবারই লেখা হয়েছে, রাইট? সো এই জিনিসটা কোনো মিড ফাইনাল আসে না, বাট প্রত্যেকবারই আমি চাই যে আপনাদের মধ্যে থেকে কিছুটা ইনোভেশন আমি দেখতে চাই, যে আমি চাই যে আপনারা কি অ্যান্সার করেন সেটা আমার দেখার খুব ইচ্ছা। সো প্রত্যেকবারই আমি অলমোস্ট এই কোশ্চেনটা দিই। অবভিয়াসলি কখনোই বলা থাকে না এটা যে 5, এটা কোনোদিনও আমরা বলি না, কারণ এটা বললে দ্যাটস আ ডেড গিভ অ্যাওয়ে। সো আমরা জাস্ট আস্ক করি আপনাকে, হোয়াট আর দ্য ক্লাসিক কম্পোনেন্টস অফ আ কম্পিউটার? আমরা এটা অলরেডি জানি, তারপর একটু বললি। ফার্স্টে আসতেছে ইনপুট অ্যান্ড আউটপুট, এগুলো দিয়ে কিছু বলার নেই। ইনপুট হচ্ছে ডেটা ও কোনোভাবে ইনপুট নিবে, উইচ আর দ্য কিবোর্ড, মাউস, হ্যান্ড পেন। আউটপুট, ডেটা কোনোভাবে আউটপুট দিবে। এখানে আপনার সাউন্ড বক্স আসতেছে, মনিটর আসতেছে, আউটপুট দেওয়ার এনিওয়ে। দেন মেমোরি আমরা ফার্স্ট দিনই বলে রাখছি, মেমোরি মানে কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আমাদের যে র্যাম, যেখানে অ্যাকচুয়াল কম্পিউটার টাস্কগুলো পারফর্ম করে। দেন আসতেছে আমাদের ডেটা পাথ, অ্যান্ড ফাইনালি কন্ট্রোল। এই দুইটা জিনিসের কথা আমরা আগের দিন ডিসকাস করছিলাম আমার যতদূর মনে পড়ে। যদি না করি তাহলে আরেকবার একটু বলে দিই, আমার সিপিইউর মেইন কাজ কি? দ্য অ্যান্সার ইজ, সিপিইউর মেইন কাজ ডেটা প্রসেস করা। ডেটা প্রসেস, এখানে হোয়াট ডাজ প্রসেস মিন? ডেটাকে ম্যানিপুলেট করা বাই এনি ওয়ে। হোয়াট ডাজ ডেটা ম্যানিপুলেট মিন? ডেটার সাথে কিছু একটা অ্যাড করা, মাল্টিপ্লাই করা, ডেটাকে কোনোভাবে কনভার্ট করা। কিন্তু আমরা আগে আরেকটা ডিভাইসের নাম শুনে আসছি, যে ডিভাইসটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU। ও এগুলো সব কাজ করে। ও যদি এগুলো সব কাজ করে তাহলে সিপিইউর মেইন কাজ কি? ALU না অ্যাড করতেছে, যেটা মানে ডেটা প্রসেস তো ALU করতেছে, সিপিইউ করেটা কি? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। সিপিইউ ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়, দ্যাটস ইট। তোমার সিপিইউ তত বেশি অ্যাডভান্সড হবে, তোমার যতটা অর্গানাইজড ওয়েতেও ডেটা পাঠাইতে পারবে, যতটা সিনক্রোনাইজেশন ফলো করেও ডেটা পাঠাইতে পারবে, যতটা অপটিমাইজড ওয়েতেও ডেটা পাঠাইতে পারবে, তোমার সিপিইউ তত ফাস্টার হবে। তো এখানে ডেটা পাঠানো, যেহেতু আমার ডেটা পাঠানোটাই নাম্বার 1 কাজ, সো আমার ফার্স্টেই লাগবে একটা পাঠানোর রাস্তা। দিস ইজ কল্ড ডেটা পাথ। ডেটা পাথ কি? ডেটা পাথ মানে হচ্ছে ডেটা পাঠানোর রাস্তা, দ্যাটস ইট। আমার কম্পিউটারের মেইন কাজ ডেটা পাঠানো, সো ওর প্রায়োরিটি দিবে কাকে? ডেটা পাথকে। এখন প্রত্যেকটা কাজের জন্য যদি আলাদা আলাদা একটা ডেটা পাথ লাগতো, তাইলে আমাদের এক একটা কম্পিউটারের সাইজ আমাদের এক একটা অ্যাপার্টমেন্টের সাইজের সমান হতো। সো আমরা তো এটা করতে দিতে পারি না। তাইলে আমরা কি করব? এই একটা ডেটা পাথেই সবাইকে অ্যাক্সেস করে দিব, মাউস, কিবোর্ড, মনিটর, সবাইকে একটা ডেটা পাথেরই অ্যাক্সেস করে দিলাম। যদি সবাইকে আমি একটা ডেটা পাথের অ্যাক্সেস দেই, তাহলে কে কখন কোথায় ডেটা পাঠাবে, কোথায় ডেটা নিবে, এটাতে আমাদের বিরাট সমস্যা হতে পারে। যেমন যদি সামহাও আমাদের মাউসের ডেটা আমাদের মনিটরের কাছে যাওয়া শুরু করে, তাহলে কি এটা কোনো কাজ হবে? মাউসের ডেটা তো আগে সিপিইউর কাছে যাবে, সিপিইউ না হয় কোনো ডেটা মনিটরকে পাঠাবে, রাইট? ডেটা পাথের একটা সিনক্রোনাইজেশন মেইনটেইন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর আওয়ার কম্পিউটার্স।
এখনকার দিনে কম্পিউটারগুলোকে এত এত ফাস্ট কাজ করতে হয় এবং এত বেশি পরিমাণ কাজ করতে হয়, এই সিঙ্ক্রোনাইজেশন মেনটেন না করলে একবার যদি ঝামেলা হওয়া শুরু করে তাহলে ওটা সাইমালটেনিয়াসলি আমার পরের সবগুলো ইনস্ট্রাকশনকে ঝামেলা করবে, ফলে আমার কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অ্যাপ্লিকেশন আর এক্সিকিউট হইতে পারবে না, ওটা ওই জায়গায় থাইমে যাবে। যদি ওটা ওই জায়গায় থাইমে যায়, তাইলে যেহেতু একটা নর্মাল সফটওয়্যার যদি থেমে যাইতেই পারে, তাহলে কেন একটা সিস্টেম সফটওয়্যার থেমে যাবে না? ডেফিনেটলি একটা সিস্টেম সফটওয়্যারও থেমে যেতে পারে। এই জন্য কন্ট্রোল বা কন্ট্রোল ইউনিট ইজ আ ভেরি ক্রুশাল কম্পোনেন্ট ফর এনি কম্পিউটার। আমাদের যত কম্পিউটারগুলো আছে সবগুলো কম্পিউটারের মধ্যে এই কন্ট্রোল ইউনিটটা থাকা খুবই ইম্পর্টেন্ট। এই কন্ট্রোল ইউনিটটা বিভিন্ন স্কেডিউলিং রিলেটেড কাজ করে, টাস্ক অপটিমাইজেশনের বিভিন্ন কাজ করে। এই জিনিসগুলো আমরা সিএসসি 321 বা অপারেটিং সিস্টেম ডিজাইনে পড়ে আসি। ওকে, সো এরপর আপনাদেরকে আচ্ছা, এখান থেকে কোশ্চেন কি আসে যেটা বললাম, ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন কখনোই আসে না, বাট আমি আমার কুইজে কোশ্চেন দেই কারণ আই লাইক ইউর ক্রিয়েটিভ অ্যান্সার্স, আই লাইক মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্রিয়েটিভ অ্যান্সার। যারা নর্মালি এটা অ্যান্সার করবেন তারা বেসিক্যালি আমার চোখে বোরিং, তাদের কোনো লাইফ নেই, তারা লাইফলেস। বাট যারা একটু ক্রিয়েটিভ অ্যান্সার করবেন মার্ক পাবেন না, বাট ওইটা আমার চোখে আপনি লাইফলেস না আর কি। ওকে, মুভিং অন। এখানে দুইটা ছবি আছে, দুইটা অ্যাপেলের দুইটা প্রসেসরের ছবি আছে। এটার অবভিয়াসলি কোনো এই স্লাইড থেকে কোনো কোশ্চেন আসে না বা কিছু আসে না। এটার ব্যাপারে একটা স্টোরি আছে, যে স্টোরিটা আমি ইউজুয়ালি প্রত্যেক ক্লাসে বলি। যখন পড ডিজাইন করা শুরু হইলো, আইপড তো অবভিয়াসলি আপনারা জানেন যে আইপড অনেক ছোট আকারের হয়, এবং আইপডের দ্য রিজন, দ্য প্রাইমারি ফোকাস যে জন্য আইপডের ইনভেনশন হয়েছিল এটা ছিল যে ছোট হওয়া লাগবে, রাইট? সো প্রথমবার যখন আইপডের মাইক্রোপ্রসেসরটা ডিজাইন করা হয়েছিল এবং এটা যখন স্টিভ জবসের কাছে নিয়ে গেছে, সে ওইটাকে নিয়ে একটা অ্যাকুরিয়ামে ফেলে দিছিল। অ্যান্ড অ্যাকুরিয়ামে ফেলে দেওয়ার পরে ওইটা থেকে কিছু বাবল বের হয়েছিল, এয়ার বাবল। যদি ওটাতে এয়ার বাবল থাকার মতো জায়গা থাকে, দ্যাট মিনস ওটাতে অনেক ফাঁকা জায়গা আছে, এই জন্য সে ওইটাকে রিডিজাইন করতে বলছিল। রিডিজাইন করে জিনিসটাকে আরো স্মলার এন্ড আরো কম্প্যাক্ট বানাইতে বলছিল। এখন ওয়ান্স এগেন এই স্টোরি কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না, এটা আমিও রেডিট থেকেই পড়ছি। আপনারা যদি কখনো রেডিটে যান বা ডিসকর্ডে কখনো ঘুরে দেখেন, এই প্রসেসর বা আর্কিটেকচার রিলেটেড অনেকগুলো চ্যানেল আছে। আপনারা যদি কখনো ইন্টারেস্টেড হয় আমাকে জানায়েন, আমি আপনাদেরকে ইমেইল করব। যে ইন্টারন্যাশনাল কিছু কমিউনিটি আছে যারা কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কাজ করে, আমি মানে ওইসব ডিসকর্ডে গেলে মানে আচ্ছা একটু আউটসাইডের কথা বলতে যাচ্ছে, বাট তাও একটু বলি। আমার সাথে একজনের কথা হয়েছিল, আপনারা হয়তো জানেন যে আমরা সিএসসি 360 STM32 নামে একটা প্রসেসর পড়াই, এন্ড দ্যাট প্রসেসর ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু বি ভেরি অনেস্ট। সো সেই প্রসেসরের হেল্পের জন্য আমি ডিসকর্ডে একটা কমিউনিটিতে অ্যাড হয়েছিলাম। সেই কমিউনিটিতে প্রায় 60,000 মেম্বার আছে। তো ওইসব জায়গায় আমি যখন কোয়েশ্চেন করতাম, আমাকে এক ভদ্রলোক রেসপন্স করতো। তার বেশি কিছু না, তার জাস্ট এই ডেভেলপ ও এমবেডেড সিস্টেমস বা মাইক্রোপ্রসেসরের এক্সপিরিয়েন্স তার মেবি 32 ইয়ার্স, আর আমার নিজের বয়সী 25 বছর। সো মানে তার জাস্ট এমবেডেড সিস্টেমস এর এক্সপিরিয়েন্স আমার বয়সের চেয়ে বেশি। সো এই টাইপের মানুষদের সাথে যদি কথাবার্তা বলেন, নিজেকে অনেক মানে মনে হবে যে আমি কিছুই পাই না, আমি কে, আমি তো কেউ না। বাট ওই তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারাও হয়তো বা শিখবেন, আপনারা শিখে দেন ইন্সপায়ার্ড হবেন, ইন্সপায়ার্ড হয়ে দেন এটাতে কাজ করবেন। যাই হোক, মুভিং অন। এখানে আরো একটা প্রসেসর আছে। এই প্রসেসরটা আপনাদেরকে আরেকটু বলি, আমরা সবাই হয়তোবা এই রুমরটা শুনে আসছি যে অ্যাপেল নিজেদের প্রসেসর নিজেরা ডিজাইন করে। এই কথাটা অ্যাবসলিউটলি রং। ওকে, অ্যাপেল নিজেদের প্রসেসর কখনো নিজেরা ডিজাইন করে না। অ্যাপেল টাকা জমা করে, একটা স্পেসিফিক কোম্পানিকে দেয়। সেই কোম্পানিটার নাম হচ্ছে আর্মের প্রসেসর। এটা আপনারা সার্চ করলে দেখতে পারবেন। ওকে, আর্ম এই কোম্পানিটা কখনো কোনো প্রসেসর বানায় নাই, নেভার। তারা কখনো কোনো প্রসেসর বানায় না। তারা দে আর কল্ড আর্কিটেক্টস, মানে আপনারা যেটা পড়তেছেন, তারা কম্পিউটার আর্কিটেকচারে স্পেশালাইজড পার্সন। তারা এই মাইক্রোপ্রসেসরগুলা ডিজাইন করে
এইটার প্যাটেন্ট অ্যাপেলকে সেল করে দেয়। দ্যাটস ইট। অ্যাপেল এখান থেকে তাদের নিজেদের, ইনক্লুডিং অ্যাপেলের যে সবচেয়ে লেটেস্ট যেগুলো M2 প্রসেসর বা যেগুলো আছে, এগুলো সব আর্মের ডিজাইন করা। আর্ম ডিজাইন করে অ্যাপেল, অ্যাপেল ডিজাইন করতে পারে না। সো ওরা আর্মকে বলে তোমরা আমাকে ডিজাইন করে দাও। আমার এশিয়ায় হিউজ ইন্ডাস্ট্রি আছে, অ্যাপেলের সব ইন্ডাস্ট্রি তো বেসিক্যালি এশিয়ায়, কারণ এশিয়া সবচেয়ে চিপেস্ট লেবার। অ্যাপেলের হিউজ একটা ইন্ডাস্ট্রি আছে, আমি ওই ইন্ডাস্ট্রিতে এটাকে ব্যাপকভাবে রিক্রিয়েট করতে পারবো, তোমরা আমাকে জাস্ট ডিজাইনটা করো। আর্ম ওই ডিজাইনটা করে মিলিয়নস অফ ডলার্স দিয়ে অ্যাপেলের কাছে সেটা সেল করে দেয়। অ্যাপেল সেটা সেল করে ওইটা মাল্টিপল টাইমস রেপ্লিকেট করে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এইসব জায়গায় রেপ্লিকেট করে সুন্দর মতো এটা সব ফোনে ফোনে লাগায় সেল করে মিলিয়নস অফ, কয়েক মিলিয়ন দিয়ে এই ডিজাইন কিনে কয়েক ট্রিলিয়ন ডলার প্রফিট করে। এই ভেরি সিম্পল। টু বি অনেস্ট, মাইক্রোপ্রসেসর এত ইম্পর্টেন্ট একটা টপিক যে এই টপিক দিয়ে লিটারালি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এখনকার দিনে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে সেটা চলে। আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাই না, বাট আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন দিস টাইপ অফ থিংস, যার জন্য আমার এত নলেজ। এই জন্য মানে একটু বলি, আপনারা এই ফোনটার নাম অনেকে শুনছেন, রাইট? একসময় এই ফোনটা অনেক প্রচুর পরিমাণ ইন্টারেস্ট ছিল, এখন আছে, নট লাইক এখন নাই, আই এম সেইং ইট লাইক এখন নাই। বাট ফর সাম রিজন ইউএস এটাকে ব্যান করে দিয়েছিল এই ফোনটাকে। কেউ কি জানেন কেন? মানে একটা স্পেকুলেশন ছিল যে ওরা নাকি চাইনিজ স্পাই ছিল। The answer is wrong. মানে not because of that. When it comes to spy, US এর চেয়ে বড় কেস, right? It's not that. The thing is, Huawei ডেভেলপ করতেছিল ওই টাইমের সবচেয়ে স্মলেস্ট চিপগুলা। ইউএসএ এইটা অ্যালাউ করতে দিতে পারে না, কারণ যত স্মলেস্ট চিপ তত স্মলার ডিভাইসগুলোতে আমরা মোর পাওয়ারফুল বানায় ফেলতে পারি। সো এই জন্য ইউএসএ এটাকে আস্তে করে ব্যান করে দিল। হুয়াওয়েকে ব্যান করার একটাই রিজন ছিল ওই সময়, আমি ঠিক তো আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, আই থিঙ্ক ইটস 5 ন্যানোমিটার চিপ অর 3, আমি ঠিক গ্যারান্টি দিয়ে বলছি না হুয়াওয়ে যেটা বানাতে চাচ্ছিল, বাট ইউএসএ মোস্ট প্রবলি জাস্ট 5 ন্যানোমিটারটাই বানিয়েছিল অ্যাট দ্যাট পয়েন্ট। এই জন্য হুয়াওয়েকে ইউএস ব্যান করে দিল। ব্যান করার রিজন কি? ব্যান করলে হয়তোবা বাকি ফুল ওয়ার্ল্ড এটা থেকে আস্তে করে নিজেদের চোখ সরায় নিবে। চোখ সরায় নেওয়া মানে কি? চোখ সরায় নেওয়া মানে ইনভেস্ট সরায় নেওয়া। ইনভেস্ট সরায় নেওয়া মানে কি? ইনভেস্ট সরায় নেওয়া মানে এটার আর কোনো জীবনে প্রোগ্রেস হবে না, এটা ওই জায়গায় আটকে যাবে। বাট চায়না এত বোকা না, চায়না এটাকে নিজে ফান্ডিং করে ঠিকই তারা এই চিপ ক্রিয়েট করতে, এটা এগুলো সব নিউজ অ্যান্ড স্পেকুলেশন, আসলে পারছে না কি কেউ জানে না, মোস্ট লাইকলি পারছে। ওয়ান সেকেন্ড, এই যে ইন্টায়ার সার্কামস্টেন্স হচ্ছে, এই পুরো সার্কামস্টেন্সের পিছনে কম্পিউটার আর্কিটেকচারই দায়ী, ঠিক আছে? সো আপনারা যে এই কোর্সটাকে এত অপছন্দ করেন, এই কোর্সটা অ্যাকচুয়ালি দুনিয়াকে ধ্বংস করে ফেলতেছে, ঠিক আছে? অলরাইট, সো এখন আমরা চলে যাব ওয়াটার ট্রানজিশন। আমি নিজে আর হালকা শক খাচ্ছি। এখন আমরা চলে যাব কিভাবে অ্যাকচুয়ালি এই মাইক্রোপ্রসেসরটাকে বানানো হয়। এই যে মাইক্রোপ্রসেসর নিয়ে এত মারামারি, কিভাবে এই মাইক্রোপ্রসেসরটাকে আমরা অ্যাকচুয়ালি বানাই সেটা আমরা দেখব। তো ইনিশিয়ালি অ্যাট দ্য বিগিনিং স্টেজ আমরা একটা ডিভাইস, আই থিঙ্ক ইটস 1940s or 1950s আবিষ্কার করলাম, হুইচ ওয়াজ কল্ড, এটা আপনারা CSC 250-তে পড়েন মনে হয়, 250 না 251-এ হয়তো পড়েন, ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব কি ছিল? একটা কাচের টিউব যেটাকে কমপ্লিটলি ভ্যাকিউম ক্রিয়েট করা হয়, দেন কোনো এক সাইডে একটা কেমিক্যাল রিয়াকশন জেনারেট করা হয়, সেই কেমিক্যাল রিয়াকশনের জন্য একটা ইলেকট্রন বের হয়। সেই ইলেকট্রনটা অনেক স্পিডের সাথে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারে, যেহেতু এটা পুরো ভ্যাকিউম, এখানে কোনো বাতাস নাই, ওকে আটকানোর কেউ নাই, রাইট? সো ওকে আটকাইতে কেউ পারবে না, এই জন্য এক সাইড থেকে আরেক সাইডে প্রবাহিত হয়। হওয়ার ফলে আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট সাইডে ইলেকট্রিসিটি যায়। ওকে, এখন কেমিক্যাল রিয়াকশন কতটা ইন্টেন্স হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে আমরা ইলেকট্রনের প্রবাহ বাড়াইতে পারি, অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রিসিটির ফ্লো বাড়াইতে পারি, আবার ইলেকট্রনের প্রবাহ কমাইতে পারি, ইলেকট্রিসিটির প্রবাহ কমাইতে পারি। দ্যাটস দ্য ফার্স্ট ডিভাইস যেখানে আমরা নোটিস করলাম যে এইভাবে আমি হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই ভোল্টেজের একটা অর্ডার পাঠাইতে পারি। এই অর্ডারটাকে আমি একটা ডেটা হিসেবে চিন্তা করতে পারি। ব্যাস, উই ইনভেন্টেড ডেটা ট্রান্সপোর্টেশন।
ডেটা আদান প্রদান আমরা ইনভেন্ট করে ফেললাম। হোয়াট ওয়াজ দ্য ক্যাচটা ছিল এটাই, এত স্মল একটা ডিভাইস জেনারেট করা ফর অ্যান ইন্ডাস্ট্রিয়াল লেভেল ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। দিস অনলি এক্সিস্টেড ইন ল্যাবস, সাইন্টিফিক ল্যাবসে, কারণ এটা ভ্যাকিউম ক্রিয়েট করা লাগবে, ভ্যাকিউম মানে এত প্রিসাইজ হইতে হবে, অ্যান্ড দেন অবভিয়াসলি এখানে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটানো লাগে। আমরা সবাই চেরনোবিল বা এইসব টিভি সিরিজ দেখে আসছি, আমরা জানি একটা রিয়াকশন কতটা বিপজ্জনক হইতে পারে, কতটা আনস্টেবল হইতে পারে, রাইট? সো দিস ওয়াজ নট পসিবল। তাইলে আমরা দেখতেছি যে ইলেকট্রন ফ্লো করে আমরা ডেটা আদান প্রদান করতে পারি। তাহলে এখন আমাদের কনসার্ন এখান থেকে চলে গেল ইলেকট্রিসিটি ফ্লো করে কিসের ভিতর দিয়ে। ইলেকট্রিসিটি ফ্লো করে তিনটা জিনিস আমাদের কাছে আসলো, কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড ফাইনালি সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখানে ভ্যাকিউম ক্রিয়েট করা হয়েছিল কারণ বাতাস একটা ইনসুলেটর ছিল, দ্যাট মিনস ইনসুলেটর ইজ অলরেডি আউট অফ দ্য কোয়েশ্চেন। সো উই স্টার্টেড ইউজিং কন্ডাক্টরস, কপার কন্ডাক্টর আমরা যখন ইউজ করা শুরু করলাম, দিস ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট থিং এভার। ইলেকট্রিসিটি পিওরেস্ট ওয়েতে ফ্লো করতেছে, তাহলে যতবারই ফ্লো করতেছে ভেরি গুড। টার্নস আউট কন্ডাক্টর ইলেকট্রিসিটি একটু বেশি ফ্লো হচ্ছিল, দ্যাট মিনস যখন আমার ডিভাইসগুলো ইলেকট্রিসিটি একবার ফ্লো করতেছিল, ওই একবার ফ্লো করার পরেও ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছিল। দ্যাট মিনস আমি ইলেকট্রিসিটি পাস করতে দিতে পারবো না, উই নিড সাম রিস্ট্রেইনস, আমাদের কোনোভাবে ওকে একটু আটকানো লাগবে। একটুও যদি না আটকাইতে পারে তাহলে আমাদের প্রত্যেকবার একবার ডেটা পাঠাই আবার ওই নতুন একটা ডিভাইস কিনতে হবে, দ্যাট ওয়াজ ওয়ে টু মাচ এক্সপেন্সিভ। সো আমাদের জোর করে পড়তে হইলো সেমিকন্ডাক্টরে। কেন আমি বলতেছি জোর করে? কারণ সেমিকন্ডাক্টর ল্যাবে বানানো লাগে, সেমিকন্ডাক্টর নেচারে অত ভালো মতো পাওয়া যায় না। সেমিকন্ডাক্টরকে ডোপিং করা লাগে, ডোপিং করে সেটাকে অ্যাডজাস্ট করা লাগে, মাল্টিপল স্টেপস আছে। এই জন্যই আমরা সেমিকন্ডাক্টরে অনেকটা ফোর্সড হইলাম। তো এখন কি টাইপের সেমিকন্ডাক্টর ইউজ করা যায় যেটা বেস্ট হবে, যেটা এই ল্যাবে এত পরিমাণ ইন্টেন্স প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে না? টার্নস আউট ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট কমন এলিমেন্টস ওয়াজ স্যান্ড, and a sand had a lot of silica, and when we extracted the impurity from silica we had silicon. Silicon একটা অসাধারণ সেমিকন্ডাক্টর, এবং আমাদের ওয়ার্ল্ডে স্যান্ডের কোনো অভাব নেই। আপনারা যদি কখনো ইন্টেল বা আর্ম বা এদের যদি কোনো, যারা মাইক্রোপ্রসেসর বানায়, নট আর্ম সরি, ইন্টেল বা এদের যদি কারো কোনো ফ্যাসিলিটি দেখে থাকেন, ওদের একটা বিরাট R&D ডিপার্টমেন্ট আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওরা তাদের বছরের প্রায় 50-60% টাইম কাটায় স্যান্ড অ্যানালাইসিস করে, কোথাকার বালিতে কত পরিমাণ বেশি পিওর সিলিকন বা কি ধরনের ম্যাটেরিয়াল বেশি পাওয়া যায়। তো ইনিশিয়ালি সবাই এই সিলিকাটাকে কালেক্ট করে, বালিটা কালেক্ট করে, এন্ড দেন বালিটাকে একদম সোজা হিসাব আগুনে দিয়ে দেয়। আগুনে দিয়ে সব ইমপিউরিটি দূর করার চেষ্টা করে। অবভিয়াসলি তার সাথে আরও অনেক কেমিক্যাল রিয়াকশন লাগে, এটা অবভিয়াসলি আপনাদের জানা লাগবে না। এই পিওর এই যত সব ইমপিউরিটি ছিল, সেই ইমপিউরিটিগুলোকে সরানোর পরে আমার কাছে একটা পিওর সিলিকনের ইনগট থাকে। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ পিওর, সো ইট উইল বি অ্যাজ অ্যাকুরেট অ্যাজ উই ক্যান গেট, রাইট? 99.999% কিছু একটা সিলিকন ইনগট থাকলো। এই ইনগটটাকে কালেক্ট করার পরে এই ইনগটটাকে আমাদের স্লাইসারে পাঠিয়ে দেওয়া হয়। স্লাইসার এটাকে খুবই 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 ইফ আই এম নট রং, এটা আপনাদের এই জায়গায় কি আছে? না, এই জায়গায় নাই। ইফ আই এম নট রং, এটা 70 মিলিমিটার আই থিঙ্ক, হ্যাঁ 70 মিলিমিটার, দ্যাটস ওয়ে টু মাচ, রাইট? আই থিঙ্ক ইটস 70 ন্যানোমিটার। এই ওয়েফারটাকে এই সিলিকন ন্যানোটাকে ওরা স্লাইসারে পাঠানোর মাধ্যমে অনেকগুলা ওয়েফারে কনভার্ট করে, পিস বাই পিস করে কাটে সোজা হিসাব। এগুলো আপনাদের ইনফরমেশন আপনাদের জানা দরকার নেই, জাস্ট এইটুকু, সিলিকন ইনগট স্লাইসারে দিছি, দেন
এটাকে যেই গোল গোল স্লাইসগুলো ক্রিয়েট হয়েছে সেই স্লাইসগুলোকে আমরা একটা করে ওয়েফার বলে থাকি। সেই ওয়েফারগুলোতে আমরা আমাদের মাইক্রো প্রসেসর কতটুকু সাইজের হবে সেই প্যাটার্নটা প্রোভাইড করি। সো কি করলাম, ফার্স্টে সিলিকন এক্সট্রাক্ট করলাম, সিলিকন ইনগট বানাইলাম, ওটাকে স্লাইসারে দিয়ে ওয়েফারে কনভার্ট করলাম, ওয়েফারগুলোকে প্যাটার্ন দিলাম। সেই যে প্যাটার্নটা দেখতে অনেকটা এরকম হয়। ওয়েফারগুলো প্রায় 300 মিলিমিটার পর্যন্ত বা 12 ইঞ্চের, ইউজুয়াল কেসে 12 ইঞ্চের হয়ে থাকে। অ্যান্ড দেন এটাতে আমি প্যাটার্ন দিই। প্যাটার্ন দেওয়ার পরে এটাতে আমরা কিছু কাজ করি। সেই কাজটা কি আসেন দেখি। এইটা যদি ইনিশিয়ালি আমার ওয়েফার হয়, এই ওয়েফারটাতে আমি যখন প্যাটার্ন ড্র করছি, আপনারা যদি দেখে থাকেন সবগুলো ওয়েফার মোটামুটি রেক্টেঙ্গুলার শেপের আমরা জেনারেট করার চেষ্টা করি। কিছু ওয়েফার, টু বি ভেরি স্পেসিফিক, কর্নার যে ওয়েফারগুলো আছে সেই ওয়েফারগুলা কোনোভাবেই রেক্ট্যাঙ্গুলার শেপ হয় না। সো যদি রেক্ট্যাঙ্গুলার শেপ না হয় তাহলে এদেরকে কি আপনি একই আর্কিটেকচার দিতে পারবেন এই কর্নারগুলোকে? দ্য অ্যান্সার ইজ নো। এগুলোকে আমি একই আর্কিটেকচার প্রোভাইড করতে পারবো না। কেন পারবো না? কারণ ওদের শেপ তো আলাদা। তাহলে আমি কি করবো? ওদের জন্য নতুন আর্কিটেকচার আনা লাগবে। দুইটা জিনিস করতে পারি, এক নিউ আর্কিটেকচার, নইলে দুই ইগনোর। একটা নিউ আর্কিটেকচারের জন্য আমার কয়েক মিলিয়নস আপন মিলিয়নস ডলার লাগে। এই জন্য আমরা কি করব? চুপচাপ এটাকে ইগনোর করে চলে যাব। দ্যাট মিনস এই যে কর্নারের যেই ডাইগুলো আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গুলার সেকশনকে একটা করে ডাই বলে। ওকে, মোর ইনফর্মালি নোন অ্যাজ চিপস। এই কর্নারের যে ডাইগুলো থাকে সেই ডাইগুলোকে আমরা ইগনোর করে চলে যাই। আচ্ছা, ইগনোর করলাম। এরপর আমাদের টেস্টিং শুরু হয়। কিভাবে টেস্টিং শুরু হয়? একদিক থেকে আমি ভোল্টেজ দিলাম, আরেক দিক থেকে আমি গ্রাউন্ড দিলাম, দিয়ে দেখব কোন ডাইটা আমার নেসেসারি অ্যামাউন্ট অফ ভোল্টেজ ক্যারি করতে পারে। আবার বলি, এই যে এতগুলা ডাই আমরা ভাগ করলাম, এই ডাইগুলা সবাই ইকুয়াল অ্যামাউন্ট অফ ভোল্টেজ ক্যারি করতে পারবে না। কেন পারবে না? এটার কিছু মলিকিউলার ইন্টিগ্রিটি রিলেটেড ইস্যুস থাকে, কিছু প্রসেস রিলেটেড ইস্যুস থাকে। সো দেখা যায় এই ডাই, লেটস এই ওয়েফারটাতে আমি যে গ্রিন কালার যে করতেছি, এই ডাইগুলা পারফেক্টলি আমি যত ভোল্টেজ দিছি সেই ভোল্টেজটা ফ্লো করতে পারতেছে। সো এই গ্রিনগুলা হচ্ছে আমার ডিজায়ার্ড। বাকি যত বাকিগুলো আছে এগুলা একটাও আমার ভোল্টেজটা ক্যারি করতে পারছে না, এই জন্য এগুলোকে আমরা চাই না। কিন্তু আমাদের টেক ইন্ডাস্ট্রি এত বলদ না। তারা কি করে? তারা দেখে এইটার ক্লোজেস্ট, যেগুলো আমি ব্লু দিয়ে আঁকতেছি, এই ক্লোজেস্টগুলা কত ভোল্টেজ পর্যন্ত পারফেক্টলি ক্যারি করতে পারে। হ্যাঁ, ও আমাদের ডিজায়ারটা পারতেছে না, মানলাম আমাদের ডিজায়ারটা পারতেছে না এই ব্লুগুলা, কিন্তু ওরা কিছু না কিছু তো ক্যারি করতে পারে। ওরা তো একেবারে ডেড না। সো এই ব্লুগুলা হচ্ছে লেস ডিজায়ার্ড। আমাদের ইন্ডাস্ট্রিগুলা কি করে? এই ব্লুগুলা নেয়, মেজার করে ওরা কতটুকু ভোল্টেজ ক্যারি করতে পারে, অ্যান্ড এটাকে কথা নাই বার্তা নেই আগের জেনারেশনের কোনো একটার সাথে কম্পেয়ার করে ওই নামে চালায় দেয়। যেমন আমি যদি বলি 3.5 ভোল্ট লাগে ইন্টেল কোর i9 এর, এটা হচ্ছে কমপ্লিটলি হাইপোথেটিক্যাল সিনারিও। ওকে, 3.5 ভোল্ট লাগে কোর i9 এর। আপনি ভোল্টেজ দিলেন, এখানে গ্রাউন্ড দিলেন, এখানে একটা অ্যামিটার লাগায় ভোল্টেজ কালেক্ট করতেছেন। দেখলেন প্রত্যেকটা কিউবের মধ্যে আপনাকে 100টা কিউব আছে, এই 100টা কিউবের মধ্যে 75টা 3.5 আপনি দিচ্ছেন, 3.5ই ক্যারি করছে, কোনো লস নাই। তার মানে ওই 100টার মধ্যে 75টা ডাই আমার কোর i9 হিসেবে আমি মার্কেটে সেল করতে পারবো। 20টা ডাই 3.2 ভোল্ট পারতেছে। আপনি এখন আপনার বই ওপেন করলেন, রেজিস্টার বই ওপেন করলেন, ওপেন করে দেখলেন কোন আমাদের আগের কি কোনো জেনারেশন আছে যে 3.2 ক্যারি করতে পারে? টার্নস আউট কোর i7 3.2 ক্যারি করতে পারে। তাহলে এই 20টাকে কি আমি জীবনে ফালাই দিব? অ্যাবসলুটলি না। এই 20টাকে আমি কোর i7 হিসেবে প্যাকেট করে এটা কোর i7 হিসেবে বেচবো।
বাকিগুলা লেটস সে এখানে যে বাকি যত এমটি দেখতেছেন এগুলাকে আমি রেড করে দিলাম, এরা কোনো ভোল্টেজ ক্যারি করতে পারতেছে না। এই সিনারি অনুযায়ী বাকি যে এখানে 75 আর 20 95 দেন 5টা থাকে, বাকি যে 5টা সেই 5টাকে আমি ডেড হিসেবে কনসিডার করি, যে এই 5টাকে দিয়ে কোনো প্রসেসর বানানো যাবে না, এই 5টা ডেড ওয়েট, সো এই 5টাকে আমার বাদ দিতে হবে। বর্তমানে এগুলা এইভাবে কাজটা চালায়। ওরা তাহলে আরেকবার একটু শুরু থেকে আসি। ওরা নিজেদের সিলিকন নিজেরা এক্সট্রাক্ট করে, দেন সিলিকন ইনগট বানায়, সেই ইনগটকে স্লাইসার থ্রুতে ওয়েফার করে, সেই ওয়েফারকে প্যাটার্ন দেয়, প্যাটার্ন দেওয়ার পর ওটাকে টেস্ট করে, এই যে ডাইসারের মাধ্যমে ডাইস করে দেন প্রত্যেকটাকে টেস্ট করলো। টেস্ট করে এখানে দেখতেছেন যে জাস্ট যেগুলো অ্যাকসেপ্টেড হয়েছে সেগুলো, বাকি সবগুলা ক্রস। এটা ওরা যেগুলা আমার এখনকার জন্য অ্যাকসেপ্টেড হয়েছে ওগুলা ফাইন, ওগুলা আমার ডিজায়ার্ড ম্যাটেরিয়াল, আমি চাইছি করাই নাই, বানাইছি করাই নাই। যেগুলা করে নাই সেগুলাকে নিয়ে আবার টেস্টিং শুরু হবে, সেগুলা ম্যাক্সিমাম কতটুকু পারে। যদি কিছুই না পারে তাহলে ডেড সেল, সরি দ্যাটস আ ডেড ডাই, ওটা ওর কোনো ভবিষ্যৎ নেই। যদি কিছু পারে তাহলে ওরা কম্পেয়ার করা শুরু করে যে আগের কোন প্রোডাক্টের সাথে এটা পারফেক্টলি অ্যালাইন করে। যদি আগের কোন একটা প্রোডাক্টের সাথে অ্যালাইন করে যায় ওই নামে চালায়, কাস্টমারের কাছে সেল করে দেয়। ক্লিয়ার গাইস? এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? ওকে, এখানে এই দুইটা ডেফিনেশন একটু আপনাদের মনে রাখা লাগবে। জাস্ট ডাইয়েরটা লাগবে না, ডাই আর কি, ডাই হচ্ছে ওয়েফারকে ভাগ করে যে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার শেপ বানায়, এটা ডাই। দ্যাটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট দিস yield, yield হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ গুড ডাইস ফ্রম দ্য টোটাল নাম্বার অফ ডাইস অন দ্য ওয়েফার। একটা ওয়েফারে এই যে কিছুক্ষণ আগে এখানে যে বললাম আমার কাছে 100টা ডাই ছিল, 75টা ডাই কোরাই 9 হয়েছে, 20টা ডাই কোরাই 7 হয়েছে, দ্যাট মিনস আই ক্যান স্টিল ইউজ দেম। 5টা ডাই কমপ্লিটলি ডেড। তাহলে আমার yield-এর পার্সেন্টেজ কত? 75 প্লাস 20 ইকুয়াল 95। 95% অফ ডাই পারফেক্টলি কাজ করতেছে, এগুলোকে গুড ডাই হিসেবে আমরা কনসিডার করতেছি। রাইট? সো এইটা গেল আমাদের প্রসেসর বানানোর টেকনোলজি। অবভিয়াসলি বুঝতেই পারতেছেন অনেক কিছু আপনাদের জন্য অ্যাবস্ট্রাকশন ইউজ করে সিম্পলিফাই করা হয়েছে। দ্য স্টেপস আর মাচ মোর রিগোরাস অ্যান্ড মাচ মোর ইন্টেন্স। এটা যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন, আপনারা জাস্ট দেয়ার আর লটস অফ ভিডিওস অন ইউটিউব, আপনারা ওটা দেখে নিতে পারেন। রাইট? দেন আচ্ছা, আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্যার এখান থেকে কোয়েশ্চেন কি আসে? দ্য অ্যান্সার ইজ নাথিং। এখান থেকে কখনোই কোনো কোয়েশ্চেন আসে না। ইটস জাস্ট আমার এটা তো অনেক ইন্টারেস্ট, আমার এটা বলার ছিল, আমি বলেছি। ওকে, বাট দ্য মেইন থিং ইজ ম্যাথ। এই টপিকের উপরে এক গাদা ফর্মুলা আছে, অ্যান্ড ওয়ার দেয়ার ইজ ফর্মুলা ইউ ক্যান গ্যারান্টি দেয়ার উইল অলওয়েজ বি ম্যাথ। এই ম্যাথটা আমি চাই না অনলাইনে করাইতে, কারণ অনলাইনে আপনাকে কেউ মনোযোগ দিবেন না, কারণ দিস ম্যাথ গ্যারান্টিড মিড টার্ম অ্যান্ড কুইজের জন্য। সো আমি এই ম্যাথটা নেক্সট ক্লাসে করাবো, which brings us to the end of our today's session. Any questions, anyone? স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি মানে সেকশন চেঞ্জ করে আপনার সেকশনে মানে 340 আজকেই নিলাম। সো আপনার প্রিভিয়াস ক্লাসগুলো করা হয়নি, অ্যান্ড আমি স্ল্যাকেরও ইনভাইটেশন লিঙ্ক পাইনি, সো এটাই আর কি। একটু কাইন্ডলি আমাকে ইমেইলে জানাবা স্ল্যাকের ইনভাইটেশন পাও নাই? ইয়েস স্যার, একটু ইমেইলটা দিয়ে দাও, আমি তোমাকে ইমেইলের মানে আমার আর কি এখন মনে থাকবে না আর কি, এই জন্য বললাম। ওকে স্যার, আমি আপনাকে ইমেল করছি। আর স্যার যেটা হচ্ছে যে টপিক কতটুকু কি আগায় স্যার, আমি তো আজকে কেবল অত বেশি আগে নেই, লাইক জাস্ট ফার্স্টের 3টা সাইড। আমি ভেরি সুন আমার কনসালটেশন আওয়ার দিয়ে দিব। ওকে, আমাদের এখনো ফিক্স হয়নি তো, বেসিক্যালি অ্যাডভাইজিং উইকটা শেষ হইলে আমাদের সবকিছু ফিক্স হয়ে যায় ইউজুয়ালি ব্র্যাকে। এই জন্য অ্যাডভাইজিং উইকটার জন্য আমরা ওয়েট করতেছি। অ্যাডভাইজিং উইকটা শেষ হইলে আমি আমার রুটিন এভরিথিং দিয়ে দেবো। আপনি জাস্ট একদিন আমার কনসালটেশনে আসেন, আশা করি আমি আপনাকে পুরোটা বুঝিয়ে দিতে পারবো। একদিনেই হয়, একদিনে, কারণ আমরা জাস্ট ফার্স্টের ক্লাসে জাস্ট একটা সিঙ্গেল করছি। ফার্স্টের ক্লাসে জাস্ট একটা সিঙ্গেল কি বলে, সরি একটা না 3টা স্লাইড পড়াইছি। 3টা স্লাইডের মধ্যে 2টা ইম্পর্টেন্ট,
সো ওইটা পড়াইতে হায়েস্ট 15 থেকে 20 মিনিট লাগবে। সো আপনি একটু কষ্ট করে একদিন আমার ইসে আসলে, কনসালটেশন আসলে আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো। ওকে স্যার। ওকে, আচ্ছা, অনেকেই দেখি মেসেজে শুরু করে দিচ্ছেন, আপনারা হয়তো বা আগে সেকশন 7 এর সাথে করছেন, জানেন। গাইস, অ্যাটেন্ডেন্স টাইম, অ্যাটেন্ডেন্সের জন্য ভেরি সিম্পল, চ্যাট বক্সে যাবেন। রাইট, থ্যাংক ইউ। চ্যাট বক্সে যাবেন, চ্যাট বক্সে গিয়ে সিম্পলি আপনার আইডিটা লিখে চলে যাবেন। আমি একজনকে কো হোস্ট করছিলাম স্যার, আপনি কিন্তু কোনোভাবেই মিটিংটা এন্ড করেন না, কারণ অ্যাটেন্ডেন্স আমি তাহলে নিতে পারবো না। আপনি নরমালি লিভ নিতে পারেন, ওকে? আমি মিটিং এন্ড করব, নইলে এখান থেকে অ্যাটেন্ডেন্স পরে। আর যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছেন, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু লিভ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসটা অফলাইনে করব। স্যার দ্যাট মিন্স শনিবার তাহলে আর কোনো অনলাইন ক্লাস হচ্ছে না আমাদের? শনিবার তো ন্যাশনাল ছুটি স্যার, ন্যাশনাল মানে সরি ইউনিভার্সিটি ছুটি, শনিবার কোনো ক্লাসই হচ্ছে না। ওকে স্যার, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। স্যার আজকের ক্লাসের রেকর্ডিং হয়েছে কি? এইটা আমি বলতে পারছি না, আমি ক্লাসে বলছি, কারণ আমি নিজে ট্যাব থেকে করতেছি, তো আমার ট্যাবে রেকর্ডিং করার ফিচারটা নাই, মানে স্পেসও নাই, ফিচারও নাই। সো আমি বলছিলাম যদি কেউ রেকর্ডিং করে থাকে তাহলে সে স্ল্যাক চ্যানেলে দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে মোটামুটি নাই। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি আপনাকে এমনিতেও মানে নেক্সট ক্লাসে আমি অলওয়েজ আমার প্রিভিয়াস